জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইন বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। সবকিছু ঠিক থাকলে ৮ থেকে ১০ দিন যুক্তরাষ্ট্রে থাকবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শিপন হালদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে সরকার প্রধানের। সূত্র বলছে, অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইড ইভেন্ট ও গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের প্রথম বক্তব্য। এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তিনি। দীর্ঘ ২ দশক পর আবারও ওয়াশিংটন নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই তার। সবকিছু ঠিক থাকলে সফরটি হতে পারে ৮ থেকে ১০ দিনের। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফলে একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। দীর্ঘ ২ দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর শুধু রাজনৈতিকভাবে নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হবে। এবারে নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসে কিনা, সেটিই এখন দেখার বিষয়। শিপন হালদার, গ্রিন নিউজ, ঢাকা। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন ও বাকি ১০ জনকে খালাস দিয়ে হাইকোর্টে আপিল রায় ঘোষণা। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ বেশ কয়েকজন। রায় ঘিরে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৪ জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ৬ জনকে হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে প্রথম সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ আসামি মোট ২২ জন। মামলায় চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ ৫ আসামি বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। ডক্টর হাসান মাহমুদ সহ বাকি ১৭ আসামি এখনও পলাতক। এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন আদালত। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ২ সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার রাতে আনুষ্ঠানিকতা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪টি মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে নগরীর দক্ষিণগঞ্জ মহাশ্মশানে দাহ কাজ শেষে চিতায় জল দিয়ে ৪ জনের অস্থি নিয়ে যান স্বজনরা। এদিকে রাতে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খুনের দায় স্বীকার করে গ্রেফতার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নরসিংদীর হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায়
হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন ডেঙ্গু রোগী। সোমবার সকাল পর্যন্ত নরসিংদী সদর হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 53 জন রোগী ভর্তি আছেন। নরসিংদী সিভিল সার্জন কার্যালয় জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 522 জন। চিকিৎসকরা জানান, আক্রান্তদের আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ফরিদপুরের উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। গত 24 ঘন্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে 46 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর 4897 জন রোগী হাম শনাক্ত হলো। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 97 জন। চলতি বছর হাম ও উপসর্গে 21 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। একদিকে লোডশেডিং এর অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে প্রিপেইড মিটারের ভুতুরে বিল, সব মিলিয়ে একরকম দিশেহারা সাভার আশুলিয়ার মানুষ। কিন্তু প্রিপেইড মিটারের এমন অসঙ্গতি বিষয়ে কোনো তথ্য নেই বিদ্যুৎ কর্মকর্তার কাছে। প্রতিনিধি ফরহাদ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। প্রিপেড মিটারে নিয়মিত করা হচ্ছে রিচার্জ, কিন্তু কয়েকদিন না যেতেই ব্যালেন্স শেষ। আবার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের সঙ্গে মিটারে টাকা কাটার কোনো মিল নাই, এমন অভিযোগ সাভার আশুলিয়ার বেশ কয়েকজন গ্রাহকের। রাত দিন 24 ঘন্টার মধ্যে কারেন্ট থাকে না, মনে করেন 7 ঘন্টা 6 ঘন্টা, তো বিল তো সমানই আসতেছে, বরং বেশি আসতেছে। এই জিনিসটাও হতাশ। আগেকার যে মিটারগুলা ছিল সেগুলা অনেক ভালো ছিল। এখন যে মিটারগুলা হয়েছে আসলে সেগুলা মানে অতিরিক্ত টাকা ভরা লাগে, অতিরিক্ত বিল আসে, তো এগুলা আসলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ধরনের চার্জ ও কর্তনের কারণে দ্রুত কমে যাচ্ছে মিটারের ব্যালেন্স। উল্টা পাল্টা বিলে বেশি আর মানে এই মাসে কিছু না চালাইয়া যখন এত টাকা বিলে চালাইলে এই মাসে আইব কত। বিদ্যুৎ কর্মকর্তা বলেন, জানা মতে এমন কোনো তথ্য নেই যে কোথাও ভুতুরে বিল তৈরি হচ্ছে। আমরা তো রিডিং দেখে বিল করি, আপনার মিটারে রিডিং এর সাথে যদি অফিস থাকে আমি তদন্ত করে ব্যবস্থা নিব। মিটার আছে বাড়িতে, প্রত্যেকের মিটার আছে, আমি তো অনুমান করে বিল করার কোনো সুযোগ নাই। প্রিপেড মিটারের উদ্দেশ্য ছিল বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা ও গ্রাহকের ভোগান্তি কমানো, কিন্তু এই মিটারই এখন গ্রাহকদের গলার কাটা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।